বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের প্রথম গল্প রুদ্রনারায়ণের বাগান বাড়ি। রচনা হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্পেও তাঁর জুড়ি মেলা ভার। তাঁর সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু। তাঁর লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কীর্তি, আবার যখের ধন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকার। তার মৃত্যু হয় 1963 সালে। আমরা গল্পটি নিয়েছি লেখকের কিশোর ভৌতিক সমগ্র এই বইটি থেকে। গল্প পাঠে নীল, গল্পের সূত্রধার দ্বীপ। শুরু হচ্ছে রুদ্রনারায়ণের বাগান বাড়ি। সময় সময় নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিল। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায়, নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে যা জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েনি, এবং মাছ আছে হাজার হাজার। আমি বললাম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। এই পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বলল, ঠিক উল্টো, তারা গোঁড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগরদিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগরদিঘি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বৎসর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না। এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউই তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি। তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বলল, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায়ই সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুলল, বলল, সেই সময় থেকেই ও বাগানে কেউ বাস করে না, তার পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাঁদের পুজো হয়। আর সেই জন্যেই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফিরে পালিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলাম, ওখানে অপদেবতার ভয়টাই আছে নাকি? তাও ঠিক জানি না। এই বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, তা আমি সেসবে কানও পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোন মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখেও উচ্চারণ করা উচিত নয়। যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়েই পল্লী গ্রামের আড্ডাগুলি একবার ভর সন্ধ্যেবেলায় রীতিমতো জমে ওঠে।
ভূত পেতনি, দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচেছিল মানধাতার যুগে। এই কেলে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকত না। আমি জিজ্ঞাসা করলাম, রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, আর তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরো অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারো সেই ইচ্ছেই নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললাম, এই সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন দিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো। নির্জন বাস কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি। আর তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। সন্তোষ বলল, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধুধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি। কিন্তু বাগান বাড়ি যে একসময় চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলাম মন্দিরবাসীর 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পুজোর কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পাঁক পরিষ্কার করা হয়। বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তাঁর পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভেতরে বাইরে যে মেরামতির কাজ হয়েছে এটাও আন্দাজ করতে পারলাম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এ বাড়িখানাকে কিন্তু তেমন মনে হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললাম, সন্তোষ, এই বাড়িতে ভুতুড়ে কোনো লক্ষণই নেই। দোতলার ওই কোণের ঘরটির দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব। সন্তোষ মাথা নেড়ে বলল, অসম্ভব। ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ওই ঘর তালা বন্ধ, কারুর প্রবেশাধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো ঘরে ফেরা গরুর ডাক বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পাইনি। গাড়ি বারান্দার উপর একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাতের শোয়ার ব্যবস্থা করতে। মন্দিরের ভেতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলাম পূজারী। তারা হন হন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম,
মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারী বলল, আপনি কে? জমিদার বাবুর অতিথি। পূজারী দু চোখ বিস্ফারিত করে ভয়ার্ত কণ্ঠে বলল, অতিথি এই বাড়িতে? সেরকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বলল না। তারা তিনজনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তাড়াতাড়ি হেঁটে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতাম, কিন্তু সে সময় আর পেলাম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। সানডে সাসপেন্সে আজ হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্রনারায়ণের বাগান বাড়ি। গল্পের কথক মাছ ধরতে খুব ভালোবাসেন। বন্ধু সন্তোষ জানালো তাদের দেশের বাড়িতে বিরাট একটা পুকুর আছে, যেখানে বহু বছর কেউ মাছ ধরেনি। বাড়ির মালিক জমিদার রুদ্রনারায়ণকে 50 বছর আগে তার বাড়িতে কেউ নৃশংসভাবে খুন করে। হত্যাকাণ্ডের পর থেকে ওই বাড়ির পুকুরে কেউ মাছ ধরে না। অজানা আতঙ্ককে উপেক্ষা করে গল্পের কথক এবং সন্তোষ হাজির হলেন সেই বাগান বাড়িতে। সুন্দর পরিবেশ দেখে দুজনেই মুগ্ধ, কিন্তু বাড়ির পূজারী এই বাড়িতে অতিথি দেখে খুবই অবাক হলেন। তারপর গ্রামের কোনো চাকর বা রাঁধুনি আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষই করল নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান জ্বালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে খাট, দুখানা কাঠের চেয়ার, দুখানা টুল, দেয়ালে টাঙানো দুখানা মস্ত বড় আয়না, একটা দেরাজওয়ালা আলনা আর কারুকাজ করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা আর জীর্ণ। দেয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মাছ শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এই পুকুর হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে এখানকার কোনো মাছেরই পরিচয় হয়নি। ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এইটাই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে, এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 বেজে 2 মিনিট। বললাম, তাই নাকি?